হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পার্থপ্রতিম সরকার এবং তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্য, যেখানে আমি পড়াবো উইলিয়াম বাটলার ইয়েটস বা ডব্লিউ.বি. ইয়েটসের সেই বিখ্যাত কবিতা দ্য সেকেন্ড কামিং বা দ্বিতীয় আগমন। আমরা মূল কবিতাটি পড়ব, কবিতাটির বঙ্গানুবাদ করব, যেভাবে বুঝলে আমাদের এমসিকিউ করতে মানে মাল্টিপল টাইপ কোশ্চেন করতে সুবিধা হবে আমরা সেভাবে বুঝেও নেব। কিন্তু এই কবিতাটা পড়াবার আগে বা তোমরাও পড়ার আগে আমার দু চারটে কথা এই কবিতাটার উপরে শুনে নাও। তার কারণ হচ্ছে এই যে কবিতাটি তোমরা আজকে পড়তে যাচ্ছ, তোমরা এই যাবৎ যা যা কবিতা পড়ে এসছো তাদের মধ্যে সম্ভবত শ্রেষ্ঠ কবিতা তোমরা পড়তে যাচ্ছ। বস্তুত যে কবিতাটি আজকে আমরা পড়বো দ্য সেকেন্ড কামিং, এটা বিশ্ব সাহিত্যের ইতিহাসের একটি অন্যতম শ্রেষ্ঠ কবিতা এবং কয়েক লক্ষ থিসিস এই কবিতার উপর লেখা হয়েছে। কবিতাটিকে আপাত দৃষ্টিতে খুব সোজা মনে হলেও এটি অত্যন্ত জটিল কবিতা। জটিল মানে এটি একটি সিম্বলিক পোয়েট্রি। এখানে পরতের পর পরত মানে আছে, মানে এই যেন সেই মোচা, একটার পর একটাকে একটা খোলা তুমি খুলবে এবং একটার পর একটা মানে তুমি পাবে। প্রতিটা লাইনের আলাদা আলাদা মানে আছে, প্রতিটা ওয়ার্ডের আলাদা আলাদা মানে আছে। এবং এই কবিতাটাকে ক্লাস 11-এর, এটা উঁচু ক্লাসের কবিতা, এটা মাস্টার ডিগ্রিতে এবং অনার্সে পড়ানো হয়। এটাকে ক্লাস 11-এতে ইনক্লুড করা, তোমাদেরকে উন্নত কবিতার সঙ্গে পরিচয় করানো হচ্ছে অবশ্যই, কিন্তু ক্লাস 11-এর ছেলে মেয়েদের জন্য এটা একটু ডিফিকাল্ট। আক্ষরিক অর্থে কবিতাটা বুঝতে অসুবিধা কিছু হয় না, কিন্তু কবিতার বিভিন্ন কনোটেশন, বিভিন্ন মানেগুলোকে বুঝতে একটু সময় লাগে, একটু ম্যাচিওর ব্রেন হলে সুবিধা হয়। যাই হোক, তোমাদের এটা অ্যালট করা হয়েছে এবং 3টে শর্ট প্রশ্ন, 3টে এমসিকিউ এই কবিতার উপরে তোমাদের সেট করা হবে। কাজেই আমাদেরকে কবিতাটা পড়তে হবে, যেভাবে বুঝলে আমাদের এমসিকিউগুলো আমরা করতে পারবো, আমাদের সেভাবে বুঝতে হবে। চেষ্টা করব সব থেকে সহজভাবে এই কবিতাটা নিয়ে আলোচনা করতে। ওকে, চলো শুরু করি। দ্য সেকেন্ড কামিং, ডব্লিউ.বি. ইয়েটস বা উইলিয়াম বাটলার ইয়েটস। দ্য সেকেন্ড কামিং, দ্বিতীয় আগমন বা পুনঃ আগমন। দ্য সেকেন্ড কামিং এই কবিতাটির টাইটেলটির যদি আমরা আক্ষরিক অর্থ বের করি, তার আক্ষরিক অর্থ হচ্ছে দ্বিতীয় আগমন। কেউ কোথাও চলে গেছে, সেখান থেকে তার ফিরে আসা, তাকে আমরা বলি দ্য সেকেন্ড কামিং বা দ্বিতীয় আগমন, যাকে বাংলায় বলে পুনঃ আগমন। কিন্তু এই টাইটেলটির, এই পুনঃ আগমন, এই টাইটেলটির একটা অন্য অর্থ আছে, আমরা সেটা পরে আলোচনা করব। তার আগে আমরা এই কবির সম্পর্কে মানে ডব্লিউ.বি. ইয়েটস সম্পর্কে দু চারটে কথা, খুব সামান্য দু চারটে তথ্য একটু জেনে নিই, তাহলে আমাদের কবিতাটা বুঝতে সুবিধা। উইলিয়াম বাটলার ইয়েটস বা ডব্লিউ.বি. ইয়েটস একাধারে একজন কবি, একজন সাহিত্যিক, একজন পলিটিশিয়ান, একজন সোশ্যাল রিফর্মিস্ট এবং ইনি একজন আইরিশ, মানে তার জন্ম আয়ারল্যান্ডে, এবং আইরিশ লিটারারি মুভমেন্ট বা আইরিশ থিয়েটার মুভমেন্টের সঙ্গে তিনি জড়িত ছিলেন। সাহিত্যে তিনি নোবেল পুরস্কার পান। কাজেই বুঝতে পারছো, কোনো সাদামাটা কবি তিনি নন, অসাধারণ পাণ্ডিত্যের জন্যই তিনি সাহিত্যে নোবেল পুরস্কার। ডব্লিউ.বি. ইয়েটসের লেখা বেশ কিছু অমর সৃষ্টি হলো সেলিং টু বাইজেন্টিয়াম, দ্য টাওয়ার, দ্য ভিশন, দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুলি, এবং তার সর্বাধিক উল্লেখযোগ্য কবিতা দ্য সেকেন্ড কামিং। কবিতাটি পড়ার আগে আমাদের এই কবিতাটির প্রেক্ষাপট সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার। তার কারণ এই কবিতাটি যে সময় লেখা হয়েছে, সেই সময়টা যদি আমরা একটু না জানি যে কোন সময়ে কবিতাটি লেখা হয়েছে, সে সময় পৃথিবীর পরিস্থিতি কেমন ছিল, আমরা এই কবিতাটির সঠিক অর্থ উপলব্ধি করতে পারবো না। এই কবিতাটি ডব্লিউ.বি. ইয়েটস লেখেন 1919 সালে এবং 1920 সালে দ্য ডায়াল বলে একটা পেপারে এই কবিতাটি প্রথমবারের জন্য ছাপা হয়। 1919 সাল যে সালে এই কবিতাটি লেখা হচ্ছে, সেই সালটি একটি বিশেষ কারণে বিখ্যাত। 1914-তে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এবং 1918-র শেষ দিক করে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় এবং 1919 সালে ডব্লিউ.বি. ইয়েটস এই কবিতাটি তিনি লেখেন। প্রথম বিশ্বযুদ্ধে চিরাচরিত মূল্যবোধ, চিরাচরিত ভ্রাতৃত্ববোধ, চিরাচরিত মানবিকতা চিরতরে বিনষ্ট হয়। প্রথম বিশ্বযুদ্ধের আগে পৃথিবীর এক দেশের সঙ্গে অন্য দেশের, এক জাতির সঙ্গে অন্য জাতির, এক অঞ্চলের সঙ্গে অন্য অঞ্চলের লোকেদের একটা প্রগাঢ় ভ্রাতৃত্বের সম্পর্ক ছিল। মানে
প্রত্যেকটি মানুষ অন্য মানুষের সুখ দুঃখে সমানভাবে অংশ নিত, মানে প্রত্যেকেই সুখ দুঃখের অংশীদার ছিল। এটা ছিল আমাদের চলে আসা একটা সোশ্যাল সিস্টেম। 1914 সালের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পৃথিবীতে যে সোশ্যাল সিস্টেমটা, যে ভ্রাতৃত্বের বন্ধন, যে মানব শৃঙ্খল ছিল, সেই মানব শৃঙ্খলকে, সেই ভ্রাতৃত্বের বন্ধনকে, সেই সোশ্যাল সিস্টেমটাকে ধ্বংস করে দেয়। এইরকমই একটা ডিসকর্ডেন্ট সোসাইটি মানে যার মধ্যে কোনো মিল নেই, সেই অমিল পৃথিবী ডব্লিউ.বি. ইয়েটসের দ্য সেকেন্ড কামিং কবিতায় ফুটে উঠেছে, যেখানে আমরা দেখব এই প্রথম বিশ্বযুদ্ধ, এবং সেই প্রথম বিশ্বযুদ্ধের সেই বছরেই আয়ারল্যান্ডের সঙ্গে ইংল্যান্ডেরও একটা গৃহযুদ্ধ শুরু হয়। সেই গৃহযুদ্ধে প্রচুর মানুষ প্রাণ হারান। আবার সেই সময় রাশিয়াতে, সোভিয়েত ইউনিয়নে বলশেভিক রেভলিউশন শুরু হয়, সেখানেও লাখো লাখো লোক মারা যান। তাই এই রকম একটা টোটাল সিনারিও, মানে যে সময়ের কথা বলছি সে সময় সমস্ত পৃথিবী জুড়েই ধ্বংস, হত্যা এবং রক্তের হোলি খেলা চলছে। সেই রকম সময়েতে ডব্লিউ.বি. ইয়েটসের হাত থেকে দ্য সেকেন্ড কামিং নামক এই কবিতাটি লেখা হচ্ছে, যেখানে আমরা দেখব যে চিরাচরিত মূল্যবোধ ভেঙে গেলে আমাদের কি অসুবিধা হতে পারে, চিরাচরিত মূল্যবোধ ভেঙে গেলে পৃথিবীর জন্য সেটা কেমন ক্ষতি, বা চিরাচরিত মূল্যবোধ ভেঙে যাওয়া মানে মানব সভ্যতার কিসের দিকে এগিয়ে যায়, তার একটা অসাধারণ আলোকপাত এই কবিতার মাধ্যমে করা হয়েছে। চলো এবারে কবিতাটাকে একটু শুরু করি। দ্য সেকেন্ড কামিং বাই ডব্লিউ.বি. ইয়েটস। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডনিং জায়ার, দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার, থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যান নট হোল্ড, মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। টার্নিং অ্যান্ড টার্নিং কথাটা মানে হচ্ছে ঘোরানো। টার্নিং অ্যান্ড টার্নিং মানে ধীরে ধীরে ঘোরানো, ঠিক আছে? ধীরে ধীরে ঘোরানো, তাকে আমরা বলি টার্নিং অ্যান্ড টার্ন মানে বারবার করে ঘোরাচ্ছি। ইন দ্য ওয়াইডনিং জায়ার, ওয়াইডনিং মানে হচ্ছে ক্রমবর্ধনশীল, যেটা ধীরে ধীরে বেড়ে যায়। আর জায়ার মানে হচ্ছে সার্কুলার বা স্পাইরাল মোশন, কোনো জিনিসটাকে বৃত্তাকারে ঘোরা, সার্কুলার মানে বৃত্তাকারে ঘোরা, স্পাইরাল মানেও তাই। টার্নিং ইন দ্য ওয়াইডনিং জায়ার, এই কথাটার মানে হলো যে ধরো তোমরা যদি কোনো ইটকে একটা দড়ি দিয়ে বেঁধে তোমাদের এই আঙুলে করে ঘোরাও, প্রথমে দেখবে এই ইটের টুকরোটা একটা ছোট্ট জায়গার মধ্যে ঘুরছে, তারপরে ধীরে ধীরে তোমার হাত থেকে সুতোটাও একটু একটু করে বাড়বে, মানে ছাড়তে শুরু করবে, এবং ইটের যে ঘোরার যে জায়গাটা, এই যে আবর্তন ক্ষেত্রটাও ধীরে ধীরে বাড়তে শুরু করে, ঠিক আছে? মানে যখন তুমি কোনো জিনিসকে ঘোরাচ্ছ, ধীরে ধীরে আমরা দেখি কি সে তার নির্দিষ্ট কেন্দ্রবিন্দু থেকে ধীরে ধীরে তার যে এই সার্কুলার মুভমেন্টটা, তার যে গোলাকৃতি যে আবর্তন স্থলটা, সার্কামফারেন্স বা পরিধিটা ধীরে ধীরে বাড়তে শুরু করে। একেই আমরা বলি ওয়াইডনিং জায়ার, মানে ক্রমবর্ধনশীল আবর্তন কিন্তু ক্রমবর্ধনশীল, ধীরে ধীরে সেটা বেড়ে যাচ্ছে। টার্নিং ইন দ্য ওয়াইডনিং জায়ার, এটা রিপ্রেজেন্ট করছে আমাদের এই সোসাইটিটাকে। সোসাইটি প্রথমে আমাদের এই যে সভ্যতা প্রথমে খুব অল্প কিছু জায়গার উপরে কেন্দ্রীভূত ছিল, মানে আমাদের সভ্যতা শুরু হয়েছিল খুব অল্প কিছু মানুষজন এবং অল্প কিছু স্থানকে নিয়ে। ধীরে ধীরে বছরের পর বছর, মানে কয়েকশো বছর ধরে আমাদের এই সভ্যতা ধীরে ধীরে গড়ে উঠেছে, এবং যখনই সভ্যতা ধীরে ধীরে গড়ে উঠেছে আমরা দেখছি সভ্যতা ধীরে ধীরে বেড়ে উঠেছে, তার পরিধি দিনকে দিন বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। প্রথমে হয়তো ছিল 4টে দেশ, এখন হয়েছে 40টা দেশ, আরও কিছুদিন পর হয় 400টা দেশ। প্রথমে ছিল 4000 লোক, তারপরে হয়েছে 40,000 লোক, তারপরে 4 কোটি লোক, তারপরে 40 কোটি লোক, তারপরে 400 কোটি লোক। এভাবে আমাদের এই সভ্যতা বা আমাদের এই সোসাইটি প্রতিদিন বৃদ্ধিপ্রাপ্ত হয়। আর এই বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, আমাদের এই যে সোসাইটিটা, আমাদের এই সভ্যতা, আমাদের এই সিভিলাইজেশন বেড়ে গিয়ে কি ঘটনা ঘটছে? দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার, বাজ পাখি তার মালিকের কথা আর শুনতে পাচ্ছে না। বাজ পাখি আর মালিক, ব্যাপারটা কি? ফ্যালকন হচ্ছে বাজ পাখি, বার্ড অফ প্রে শিকারি পাখি, বার্ড অফ প্রে মানে হচ্ছে শিকারি পাখি। এই বাজ পাখি সে তার মালিকের কথা শুনতে অভ্যস্ত। ফ্যালকনার মানে হচ্ছে
এই শিকারী বাজ পাখির প্রভু, যে মানে বাজ পাখি, যে বাজ পাখিগুলোকে পোষা হয়, এটা অ্যারাবিয়ান কান্ট্রির একটা রেফারেন্স দেওয়া হচ্ছে। আরব দেশেতে বাজ পাখি পোষা হয় শিকারের জন্য, এবং বাজ পাখির ট্রেনাররা বাজ পাখিদের চোখে একটা ঠুলি পরিয়ে রাখে, যেমন ঘোড়ার চোখে ঠুলি পরানো হয় যাতে ঘোড়া এদিক ওদিকে না তাকিয়ে কোনো বিপদ না ঘটায়, সেজন্য ঘোড়ার চোখেতে ঠুলি পরানো হয় যাতে ঘোড়ার দৃষ্টিটা একটা স্ট্রেট লাইনেই সে দেখতে পায়। বাজ পাখিরও যাতে, বাজ পাখির অসাধারণ দৃষ্টিশক্তির অধিকারী, কিন্তু সে যাতে এদিক ওদিক না তাকায় সেই জন্য মালিকরা তার চোখেতে ঠুলি পরিয়ে রাখে যাতে সে এদিক ওদিক না তাকায়, বরঞ্চ তার দৃষ্টিটা একটা নির্দিষ্ট জায়গাতেই কেন্দ্রীভূত হয় এবং তার শ্রবণ ক্ষমতাটা যেন বেড়ে যায়। সে যেন তার মালিকের যে আদেশ, মানে মালিক হয়তো কোনো শীষ দিচ্ছে বা কোনো সুর বলছে, সেই সুরটা যেন সে শুনতে পারে। মানে বাজ পাখির দৃষ্টিশক্তিটাকে কমিয়ে শ্রবণ শক্তিটাকে বাড়ানো হয়। এটাই হচ্ছে বাজ পাখিকে ট্রেন দেওয়ার নিয়ম। তার দৃষ্টিশক্তিকে হুড দিয়ে আটকানো হয় এবং তার বদলে তার মালিক থেকে বিভিন্ন রকম শীষ এবং সুর অভ্যস্ত করায়, যাতে মালিক কিছু বললে বাজ পাখি অনেক দূরে গেলেও সেটা শুনতে পায় এবং শুনে মালিকের যে অর্ডার সেটাকে সে যেন, সেই অর্ডারটাকে যেন সে পারফর্ম করে। মানে মালিক কোনো কিছুকে স্বীকার করতে বলে সে যেন স্বীকারটা করে। এই জন্য বাজ পাখিকে হুড পরানো হয়। তাহলে বাজ পাখির সঙ্গে তার মালিকের সম্পর্ক হচ্ছে প্রভু আর ভৃত্যের। প্রভু কিছু বললে ভৃত্য বা বাজ পাখি সেটা শোনে, কিন্তু যদি বাজ পাখিটা, মানে মালিকের এই স্বরেরও তো একটা নির্দিষ্ট পরিধি আছে, যদি বাজ পাখিটা উড়তে 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 অনেকটা দূরে চলে যায়, তখন সে মালিকের এই ডাক, মালিকের শীষ বা মালিকের ইনস্ট্রাকশান সে আর শুনতে পায় না। তখন সেই বাজ পাখিটা কী হবে? সেই বাজ পাখিটা তখন উদ্ভ্রান্তের মতো আকাশে ঘুরে বেড়াবে। সে চতুর্দিক দেখতেও পাবে না, কারণ তার ঠুলি পরানো আছে, কিন্তু সে মালিকের ডাকও শুনতে পাবে না, চতুর্দিকে দেখতেও পাবে না। কাজে নিজের মতো সে তখন তাণ্ডব করে বেড়াবে, সে গোটা আকাশ জুড়ে তাণ্ডব করে বেড়াবে। ঠিক সেই ঘটনাটাই এখানে ঘটছে, সোসাইটিতে ঘটছে। সোসাইটি, আমরা সোসাইটিটাকে ধরছি বাজ পাখির মালিক, আর এই যে সোসাইটিতে যারা রয়েছে, মানে আমি তুমি, এই যে মানুষজন, বিভিন্ন দেশ, বিভিন্ন রাজ্য, বিভিন্ন ধর্ম, এই প্রত্যেকটি হচ্ছে সোসাইটির এক একটা পার্ট। মানে এরা হচ্ছে, যদি সোসাইটিকে বাজ পাখির মালিক ধরি, বাজ পাখির মালিকের যে ভৃত্য বা সোসাইটির যারা অংশ, আমরা যদি ধীরে ধীরে সোশ্যাল সিস্টেমের বাইরে চলে যাই, আমরাও তখন সোশ্যাল সিস্টেম যদি আমাদেরকে ফিরে আসারও ডাক দেয় বা কোনো ভালো কিছু করার ডাক দেয়, আমরা যদি অনেকটা দূর চলে যাই সোসাইটি থেকে, সোশ্যাল সিস্টেম থেকে, সোশ্যাল সিস্টেমের মধ্যে কি আছে? প্রেম, ভ্রাতৃত্ব, মায়া, মমতা, বন্ধুত্ব, এই যে একটা বন্ডিং, সোশ্যাল বন্ডিংটা যদি আমরা ভুলে যাই, তাহলে কি হবে? তাহলে আসবে তাণ্ডব, তাহলে আসবে রক্তক্ষয়, তাহলে আসবে যুদ্ধ বিগ্রহ, যে ঘটনাটা প্রথম বিশ্বযুদ্ধে ঘটেছে। তার কারণ কি? প্রথমে যে সোশ্যাল সিস্টেমটা ছিল, সেই সোশ্যাল সিস্টেমটা ধীরে ধীরে বর্ধিত হয়েছে। যে সোসাইটি, যে কটা লোক বা যে কটা দেশ নিয়ে গঠিত ছিল, তার সংখ্যা বেড়ে গেছে, সোসাইটিটা অনেকটা এক্সপ্যান্ড করে গেছে, অনেকটা বেড়ে গেছে। তার ফলে কি হয়েছে? সেন্টার ক্যানট হোল্ড, দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার, থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যান নট হোল্ড। সেন্টার, যেটা মুখ্য, মুখ্য মানে মালিক, এখানে যে ফ্যালকনারের ডাক এখন আর ফ্যালকন শুনতে পায় না। বাজ পাখির মালিকের নির্দেশ আর বাজ পাখিটা শুনতে পাচ্ছে না, তার ফলে সে গোটা আকাশ জুড়ে তাণ্ডব করে বেড়াচ্ছে। সোশ্যাল যে রুলটা চলে, যে রুলের উপরে সমস্ত পৃথিবী জড়িয়ে আছে, যে রুলের মাধ্যমেই সমস্ত পৃথিবীর এক দেশের সঙ্গে অন্য দেশের সম্পর্ক, এক মানুষের সঙ্গে অন্য মানুষের সম্পর্ক, সেই রুলটা আজকে ভেঙে গেছে। তার কারণ কি? আমরা এখন অনেকটা বেড়ে গেছি, মানে এখন প্রচুর মানুষ, প্রচুর দেশ, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা চাহিদা, প্রত্যেকটা দেশের আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি, প্রত্যেকটা জাতির আলাদা আলাদা চাহিদা এবং তাদের চিন্তা। তার ফলে কি হয়েছে? সোশ্যাল যে বন্ডিংটা, পরস্পরের সুখে দুঃখে পাশে দাঁড়ানো, পরস্পরকে ভালোবাসা, সেই সোশ্যাল বন্ডিংটা ভেঙে গেছে। বাজ পাখি এখন তার মালিকের ডাক আর শুনতে পাচ্ছে না। আমরা সোসাইটির যারা অংশ,
সেটা ধর্মই বলো, সেটা জাতি বলো, সেটা দেশই বলো, মানে হাজার ঘন্টা দেশ, হাজার ঘন্টা ধর্ম, হাজার ঘন্টা জাত, কোটি কোটি মানুষ, কেউ কাউকে আর সোশ্যাল যে সিস্টেম সেটা একে অন্যের সঙ্গে প্রেম ভালোবাসার মাধ্যমে টিকে থাকা ছিল, সেই সোশ্যাল সিস্টেমটা ভেঙে গেছে। এখন সোশ্যাল সিস্টেম মানে মালিক, সোসাইটি চাইছে সবাই একসঙ্গে ভাব ভালোবাসার মধ্যে থাকুক, কিন্তু মালিকের ডাক তার অনুগত বাজ পাখিদের কানে আর পৌঁছচ্ছে না। ফলে যেটা হওয়ার সেটাই হচ্ছে। কি হচ্ছে? থিংস ফল অ্যাপার্ট, সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। থিংস ফল অ্যাপার্ট, সব কিছু ভেঙে চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, সেন্টার যে মুখ্য কেন্দ্র সে আর বাকি জিনিসকে ধরে রাখতে পারছে না। সেন্টারই সব কিছু ধরে রাখে। সোসাইটি আমাদের সেন্ট্রাল পয়েন্ট, সে সমস্ত কিছুকে ধরে রেখেছে, কিন্তু আজকে সোসাইটি আর কিছু ধরে রাখতে পারছে না। সোসাইটি কি ধরে রেখেছে? সোসাইটি প্রাচীন মূল্যবোধ, প্রাচীন ধ্যান ধারণা, পরস্পরের প্রতি ভাব ভালোবাসার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে বাতাবরণ, সেটাকে আর সে ধরে রাখতে পারছে না। সেন্টার ক্যান নট হোল্ড। তার ফল কি হচ্ছে? মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। মেয়ার অ্যানার্কি সমগ্র বিশ্ব জুড়ে একটা চরম নৈরাজ্য। মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, সমগ্র বিশ্ব জুড়ে আজকে চরম নৈরাজ্য। এটা ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের পরের কথা বলা হচ্ছে। ওয়ার্ল্ড ওয়ার ওয়ানেতে আমরা দেখেছি এক দেশ অন্য দেশের লোকদেরকে হত্যা করছে, এক জাতি অন্য জাতির লোকদেরকে হত্যা করছে, চতুর্দিকে রক্তপাত, তাণ্ডব, দাঙ্গা, হাজার হাজার লাখো লাখো লোক মারা যাচ্ছে, চতুর্দিকে রক্তের বন্যা। কবির মনকে খুব দুঃখ দিয়েছে, খুব নাড়া দিয়েছে। তাই তিনি এই কবিতাটা লিখছেন যে মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। যখন সেন্টারের কথা, যখন মালিকের কথা, যখন সোসাইটির কথা কেউ শোনে না, তখন যা হওয়ার সেটাই হয়েছে। সেটা কি? থিংস ফল অ্যাপার্ট, সমস্ত কিছু তছনছ হয়ে চতুর্দিকে ছড়িয়ে গেছে। কিছু আর একটা ডিসকর্ডেন্স ইউনিভার্সে জন্ম হয়েছে। ডিসকর্ডেন্স ইউনিভার্স মানে হচ্ছে অরাজকতার পৃথিবী, যেখানে কোনো কিছু আর কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ত নাই, ভ্রাতৃত্বের বন্ধন আর নেই। এখন প্রত্যেকেই যেন তার রক্ত যেন আলাদা, মানুষের রক্ত লাল সেইটা সবাই ভুলে গেছে। প্রত্যেকের ধারণা এর রক্ত লাল, ওর রক্ত সবুজ, ওর রক্ত কালো, মানে একে অন্যকে হত্যাতে তারা নিমগ্ন হয়েছে। পৃথিবী রসাতলে গেছে, সব কিছু ভেঙে একাকার, ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। দ্য সেন্টার ক্যানট হোল্ড, মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবী জুড়ে একটা নৈরাজ্যের বাতা। লাইনের মানে আশা করি তোমরা বুঝলে। এই প্রথম চারটে লাইন শুধুমাত্র যে তোমাকে আমাকেই নাড়া দিচ্ছে তা না। বিখ্যাত নাইজেরিয়ান ঔপন্যাসিক চিনুয়া এচিবি তার প্রথম যে উপন্যাস লিখে গোটা বিশ্বের নজর কেড়েছিলেন, সেই উপন্যাসটির নাম থিংস ফল অ্যাপার্ট, যেটা এই কবিতার 3 নম্বর লাইনে দেখো শুরু হচ্ছে থিংস ফল অ্যাপার্ট। এই কবিতাটি চিনুয়া এচিবিকে ওই উপন্যাসটি লিখতে, উপন্যাসটির প্রেক্ষাপট যদিও আলাদা, সেই উপন্যাসটি লিখতে অনুপ্রেরণা জুগিয়েছিল দ্য সেকেন্ড কামিং এই কবিতা। লাইনটা দেখো, দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজড and everywhere the ceremony of innocence is down. The blood dim tide is loosed. রক্তের ঘোলাটে স্রোত চতুর্দিক থেকে ধেয়ে আসছে, মানে চতুর্দিকে হানাহানি, হিংসা, হত্যা, রক্ত লীলা বয়ে যাচ্ছে, রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে। সেরিমনি অফ ইনোসেন্স ইজ ডাউন। সেরিমনি অফ ইনোসেন্স মানে যারা নিষ্পাপ তাদের উৎসব স্তব্ধ হয়ে গেছে, তারা ডুবে গেছে। দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন। ট্র্যাডিশনাল ভ্যালুজ, ট্র্যাডিশনাল রিচুয়াল সব স্তব্ধ হয়ে গেছে। সেরিমনি অফ ইনোসেন্স মানে হচ্ছে আগেকার সোসাইটিতে যে ভ্রাতৃত্ববোধ, যে প্রেমের সম্পর্ক ছিল, সেই সমস্ত সব কিছু নষ্ট হয়ে গেছে। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন হোয়াইল দ্য ওয়ার্ডস আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি। শ্রেষ্ঠরা হারিয়েছে সব বিশ্বাস, আর নিকৃষ্টরা তীব্র আবেগে পরিপূর্ণ। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন, এই যে হত্যালীলা, এই যে ধ্বংসলীলা, এর ফলে পৃথিবীর যারা সব বড় বড় মন, নরম মন, যারা পৃথিবীর ভালো চায়, তারা পৃথিবীর উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে, সভ্যতার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে, নিজেদের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন, কনভিকশন মানে বিশ্বাস। শ্রেষ্ঠরা, শ্রেষ্ঠ মানে ভালোরা,
ভালোরা সমস্ত বিশ্বাস, মানে ভালোত্বের উপরের যে বিশ্বাস তাদের ছিল, যে ভালো করলে ভালো হবে, অন্যকে ভালোবাসতে হয়, এই বিশ্বাসগুলো তারা হারিয়ে ফেলেছে। হোয়াইল দ্য ওর্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, অপরপক্ষে নিকৃষ্টরা তীব্র আবেগে পরিপূর্ণ। নিকৃষ্ট মানে কারা? যারা পৃথিবীকে ধ্বংস করতে চায়, তাদের আজকে প্রচণ্ড আনন্দ, কারণ তারা যা চেয়েছিল আজ তাই হচ্ছে। তারা কোনোদিনই এই পৃথিবীর এক জাতের সঙ্গে অন্য জাতের, এক ধর্মের সঙ্গে অন্য ধর্মের, এক দেশের সঙ্গে অন্য দেশের সুসম্পর্ক চায়নি, ভ্রাতৃত্ব চায়নি। তারা কি চেয়েছিল? তারা চেয়েছিল ধ্বংসলীলা, তারা চেয়েছিল তাণ্ডব। আজকে যারা শ্রেষ্ঠ তারা নিস্তব্ধ হয়ে গেছে, আর যারা নিকৃষ্ট তারা আজকে প্রবল আনন্দে উচ্ছ্বসিত। এইটা গেল প্রথম স্ট্যাঞ্জার তার মানে। চলো এরপরে সেকেন্ড স্ট্যাঞ্জায় যাই। শিওরলি সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড, শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। আমি নিশ্চিত কোনো বড় একটা পরিবর্তন বা কোনো বড় একটা উন্মোচন বিগ ইজ গোয়িং টু হ্যাপেন। আমি নিশ্চিত কোনো বড় কিছু ঘটনা ঘটতে যাচ্ছে। এই সমস্ত হানাহানি, দ্বন্দ্ব, রক্তপাত কিছু বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে। কি ইঙ্গিত? শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। আমি নিশ্চিত দ্বিতীয় আগমন ঘটতে চলেছে। মোস্ট ভাইটাল জায়গা, আমি নিশ্চিত দ্বিতীয় আগমন ঘটতে চলেছে। সেকেন্ড কামিংটা এবার বোঝা দরকার। বাইবেলের একদম শেষ যে বই নিউ টেস্টামেন্ট, তার একদম শেষ চ্যাপ্টার হচ্ছে বুক অফ রিভিলেশন, যেখানেতে বলা হচ্ছে যে যীশুখ্রিস্ট মারা যাননি, যীশুখ্রিস্ট এই পৃথিবী থেকে চলে গেছেন এবং তিনি 2000 বছর পরে পৃথিবীর যখন চরম অশান্তির পরিবেশ থাকবে, পৃথিবী যখন হিংসা বিবাদে পরিপূর্ণ থাকবে, তিনি পুনরায় তার আগমন ঘটবে। তিনি মানুষের বিভিন্ন দোষ ত্রুটি তার বিচার করে তাদেরকে আবার সুস্থ পথে ফিরিয়ে আনবেন। অর্থাৎ যেটা আসল বক্তব্য, যীশুখ্রিস্টের পুনঃ আগমন ঘটবে। সেকেন্ড কামিং মানে কিন্তু সেকেন্ড বার্থ নয়। এখানে অনেকেই কনফিউজড হয়ে যায়, অনেকেই বলে যে এটা সেকেন্ড বার্থ মানে এটা রেজারেকশন অফ ক্রাইস্ট, যিশুর পুনর্জাগরণ বা পুনর্জন্ম। না, সেকেন্ড কামিংটা কিন্তু পুনর্জন্ম নয়, এটা হচ্ছে পুনঃ আগমন। যেটা বললাম যে বাইবেলের নিউ টেস্টামেন্টের দ্য বুক অফ রিভিলেশনে বলা আছে যীশুখ্রিস্ট এই পৃথিবী থেকে তিনি স্বেচ্ছায় চলে গেছেন এবং তিনি 2000 বছরের একটা স্প্যান, মোটামুটি 2000 বছর পর, মানে 2000 বছর পৃথিবী একদিনই তো খারাপ হবে না, ধীরে ধীরে পৃথিবীতে বিভিন্ন রকম অনাচার বাসা, যখন পাপের ঘোড়া পূর্ণ হবে তখন সেইটা মোটামুটি একটা 2000 বছরের টাইম স্প্যান। তারপরে যীশুখ্রিস্ট পুনরায় পৃথিবীর মানুষদেরকে পরিত্রাণের উদ্দেশ্যে তিনি ফিরে আসবেন, তার দ্বিতীয় আগমন ঘটবে, সেকেন্ড কামিং হবে। হচ্ছে দ্য বুক অফ রিভিলেশনের বক্তব্য সেকেন্ড কামিং সম্পর্কে। সেই থিমটাকে কবি নিচ্ছেন, তিনি বলছেন শিওরলি সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড। আমি নিশ্চিত কোনো বড় একটা ঘটনা ঘটতে যাচ্ছে। শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, আমি নিশ্চিত দ্বিতীয় আগমন ঘটতে যাচ্ছে। কবি বলছেন আমি নিশ্চিত কোনো এই সমস্ত ঘটনা, আজকে যেন পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে এত হত্যালীলা, এত অনাচার আজ পর্যন্ত পৃথিবী দেখেনি, এবং আমি নিশ্চিত যে পৃথিবীর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। এবারে পৃথিবীতে সেই দ্বিতীয় আগমন ঘটতে যাচ্ছে। তিনি কোথাও ডিরেক্টলি বলেননি যে যীশু খ্রিস্টের আগমন ঘটতে যাচ্ছে, তিনি কি বললেন? আমি নিশ্চিত যে পৃথিবীতে দ্বিতীয় আগমন, পুনঃ আগমন ঘটতে যাচ্ছে। এবং পুনঃ আগমন ঘটতে যাচ্ছে মানে আমরা ধরে নিচ্ছি যে সেটা যীশু খ্রিস্টের আগমন। ইনি খ্রিস্টান, সেই হিসাবে আমরা ধরেই নিচ্ছি যে তিনি সেই খ্রিস্ট ধর্মের যীশু খ্রিস্টের আগমনের কথাই বলছেন। মানে সেটাই আমরা প্রাথমিকভাবে ধরে নেব যে তিনি যীশু খ্রিস্টের আগমন, মানে সেকেন্ড কামিংটা যীশু খ্রিস্টের আগমনের কথাই বলা হচ্ছে। এরপরে পরের লাইনটা দেখো, দ্য সেকেন্ড কামিং hardly those words out when a vast image out of spiritus mundi troubles my sight. আর যেই না আমি বললাম দ্য সেকেন্ড কামিং, দ্বিতীয় আগমন, যেই কথাটা আমি মনে মনে উচ্চারণ করলাম, হার্ডলি আর দোজ আউটস, আমার মুখ থেকে এখনো কথাগুলো বেরোয়ও নি, যেই আমি এই কথাটা ভাবলাম বা উচ্চারণ করলাম, when a vast image out of spiritus mundi troubles my sight, একটা বিশাল প্রতিচ্ছবি বিশ্ব আত্মা থেকে বেরিয়ে
আমার দৃষ্টিকে ব্যাহত করলো। খুব ইম্পর্ট্যান্ট লাইন, ভালো করে বোঝো। দ্য সেকেন্ড কামিং, হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, এই সেকেন্ড কামিং কথাটা সবেমাত্র বেরিয়েছে কি বেরোয়নি আমার মুখ থেকে। হোয়েন এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মুন্ডি ট্রাভেলস মাই সাইড, এটা বিশাল প্রতিচ্ছবি, আমি একটা বিশাল একটা ইমেজ দেখলাম, আমি একটা বিশাল প্রতিচ্ছবি দেখলাম। কি দেখলাম? একটা বিশাল প্রতিচ্ছবি, একটা ভয়াবহ প্রতিচ্ছবি, যা আমার দৃষ্টিকে আচ্ছন্ন করে দিল। আমি যেটা দেখলাম সেটা আমি দেখতে চাইনি, আমার দৃষ্টিকে আচ্ছন্ন করে দিল। এবং আমি এমনি এমনি দেখিনি, আমাকে দেখানো হলো। কারা দেখালো? স্পিরিটাস মুন্ডি। স্পিরিটাস মুন্ডি এই কথাটা একটা ল্যাটিন ওয়ার্ড। স্পিরিটাস মুন্ডি মানে হচ্ছে স্পিরিট অফ দ্য ইউনিভার্স। স্পিরিটাস, SPIRITUS, এটার মানে হচ্ছে স্পিরিট, সোল, আর মুন্ডি, মুন্ডি মানে হচ্ছে ইউনিভার্স। স্পিরিটাস মুন্ডি মানে হচ্ছে স্পিরিট অফ দ্য ইউনিভার্স বা সোল অফ দ্য ইউনিভার্স। গোটা পৃথিবীর আত্মা মানে বিশ্ব আত্মা আমাকে কি করলো? এই বিশ্ব আত্মা থেকে একটা বিশাল প্রতিচ্ছবি বেরিয়ে আমার দৃষ্টিকে ব্যাহত করলো। আমি বললাম যে নিশ্চয়ই বিখ্যাত কেউ আসছে, নিশ্চয়ই সেকেন্ড কামিং হচ্ছে। কিন্তু আমি যেই না সেকেন্ড কামিং কথাটা বললাম, বিশ্ব আত্মা, বিশ্বের সমস্ত মহান চিন্তা চেতনা যে ছবিটা আমাকে পাঠালো, সেই ছবিটা, আমি সেই ছবি দেখতে চেয়েছিলাম, সেই ছবির সঙ্গে ম্যাচ করছে না। আমি যিশু খ্রিস্টের কথা বলছি, আমি যিশু খ্রিস্টকে, সেকেন্ড কামিং অফ ক্রাইস্ট, আমি সেই সেকেন্ড কামিং দেখতে চেয়েছিলাম। কিন্তু বিশ্ব চেতনা আমাকে যিশু খ্রিস্টের ছবি দেখালো না। আমার মনেতে যে ছবিটা প্রথম এলো, যে ছবিটা এসে আমার চোখকে আচ্ছন্ন করলো, সেটা কোনো যিশু খ্রিস্টের ছবি না, সেটা কোনো ঈশ্বরের সন্তানের ছবি না। সামহোয়ার ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট এ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান। আমি কোনো যিশু খ্রিস্টকে দেখলাম না, তার বদলে কি ছবি আমাকে স্পিরিটাস মুন্ডি সাজেস্ট করলো? সামহোয়ার ইন দ্য স্যান্ডস অফ দ্য ডেজার্ট, আমি দেখলাম একটা ধূসর ধুধু বালুকাময় মরুভূমির মধ্যে এ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, একটা সিংহের দেহ আর মানুষের মস্তক ধীরে ধীরে জেগে উঠছে। আমি দেখলাম কি বিশাল বড় একটা মরুভূমি বালিয়াড়ির মধ্যে একটা সিংহের শরীর আর মানুষের মাথা, সিংহের শরীর মানুষের মাথা তোমরা সবাই জানো, এটা হচ্ছে স্ফিংস। স্ফিংস মিশরের যে পিরামিডের সামনে, গিজার পিরামিডের সামনে বিশাল বড় একটা স্ফিংস আছে, সেটা তার বডি হচ্ছে হেড অফ এ ম্যান আর বডি অফ আ লায়ন। সেইটাই যেন ভেসে ফিগারটা আমার চোখের সামনে এলো। যে সেকেন্ড কামিংটা আমি দেখছি, সেই সেকেন্ড কামিংটা কোনো যিশু খ্রিস্টের না, আমি দেখছি একটা বিশাল বড় দানব যেন উঠে আসছে। সেই একটা বিশাল বডিটা হচ্ছে লায়নের আর হেডটা হচ্ছে মানুষের, মানে মানুষের মাথা আর সিংহের শরীর নিয়ে একটা বিশাল ফিংস, সে মরুভূমির মাঝখান থেকে, মিশরেতেই ফিংস আছে, কাজে মরুভূমির মাঝখান থেকে উঠে আসছে। এ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান ইজ মুভিং ইট স্লো থাইজ। স্ফিংস, এই বিশাল চেহারাটা আমরা দেখছি, তার চোখ, গেজ মানে হচ্ছে দৃষ্টি, তার চোখ ব্ল্যাঙ্ক, তার চোখ খালি, অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, আর তার মধ্যে সেই চোখের মধ্যে কোনো দয়া মায়া নেই। এই বিশাল পশুটি, এই স্ফিংস যে জেগে উঠেছে, তার চোখের মধ্যে কোনো প্রেম ভালোবাসা নেই, দয়া মায়া নেই, তার চোখ ভ্যাকেন্ট, তার চোখ ফাঁকা, আর চোখের মধ্যে রয়েছে ক্রূরতা। তার মানে যে সেকেন্ড কামিং হচ্ছে, ঈশ্বরের সন্তান যিশুর চোখের মধ্যে ছিল প্রেম, সে যার দিকেই তাকাতো তার হৃদয় বিগলিত হয়ে যেত, তার চোখের মধ্যে ছিল প্রেম। আর যে জিনিসটি আসছে, এ কোনো ক্রাইস্ট না, এ একটি অ্যান্টি ক্রাইস্ট। পরে আসতে চেয়েছিলাম, যাই বলে নি, ক্রাইস্টের বিপরীত হচ্ছে অ্যান্টি ক্রাইস্ট। ক্রাইস্ট যদি হয় ভালোত্বের প্রতীক, নরমের প্রতীক, ভালোবাসার প্রতীক, অ্যান্টি ক্রাইস্ট মানে হচ্ছে ধ্বংসের প্রতীক। মানে প্রত্যেকটা জিনিসেরই, এটা সৃষ্টির নিয়ম, প্রত্যেকটা জিনিসের একটা ব্রাইট সাইড আর একটা ডার্ক সাইড থাকে, প্রত্যেকটা জিনিসের। ইচ অ্যান্ড এভরিথিং হ্যাজ টু ডাইমেনশন, প্রত্যেকটা জিনিসের দুটো ডাইমেনশন থাকে, একটা হচ্ছে ব্রাইটার সাইড, একটা হচ্ছে ডার্কার সাইড। যদি তোমরা কৃষ্ণের কথা ভাবো, কৃষ্ণের
একটা রূপ তো কৃষ্ণ, একটা রূপ চৈতন্য, যে মানুষকে বুকে টেনে নিয়েছে, জগাই মাথায় তাকে ঢিল মেরেছে, কলসি মেরেছে, কলসির কানা দিয়ে আঘাত করেছে, কিন্তু তাদেরকে সে বুকে টেনে নিয়েছে। আর সেই কৃষ্ণেরই আর একটা রূপ আমরা দেখছি হিরণ্যকশিপুকে বধ করার সময় ভক্ত প্রহ্লাদের ডাকে সাড়া দিয়ে সেই কৃষ্ণেরই আর একটা রূপ, সে দেওয়াল ফাটিয়ে বেরোচ্ছে, নৃসিংহ অবতার। যে কি করছে আমরা দেখছি, প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুর বুক চিরে রক্ত পান করছে। কৃষ্ণ ভগবান, তারই দেখো একদিকে ভালো রূপ, একদিকে খারাপ রূপ। শিব একদিকে সৃষ্টি করে, আবার সেই শিবই নটরাজ নৃত্য করে পৃথিবীর তাণ্ডব নিয়ে এসে পৃথিবীকে ধ্বংস করে। ঠিক তেমনি প্রত্যেকটা জিনিসের একটা ভালো দিক, একটা মন্দ দিক আছে। ক্রাইস্ট তো দেবতার সন্তান, মানে ভগবানের সন্তান, কিন্তু অ্যান্টি ক্রাইস্ট সে কিন্তু ভগবান না। কাজেই এটা যেটা আমি দেখছি যে সেকেন্ড কামিং, সেটা ক্রাইস্টের বা যিশু খ্রিস্টের সেকেন্ড কামিং নয়। যে সেকেন্ড কামিংটা আমি দেখছি এটা একটা অ্যান্টি ক্রাইস্ট, এটা বিশাল বিস্টের সেকেন্ড কামিং। এটা বিস্ট ফিরে আসছে পৃথিবীতে। কি বিস্ট ফিরে আসছে আরও পরে আসি। ইজ মুভিং ইটস স্লো থাইজ, এই বিস্টটা খুব ধীরে ধীরে তার ওই নিষ্করুণ চোখে পৃথিবীর দিকে তাকাতে তাকাতে আমরা দেখছি ধীরে ধীরে এগিয়ে আসছে সামনের দিকে। হোয়াইল অল অ্যাবাউট ইট রিল শ্যাডোজ অফ দ্য ইন্ডিগন্যান্ট ডেজার্ট বার্ড, আর তার চতুর্দিকে মাথার উপরে কারা ঘুরে বেড়াচ্ছে আমরা দেখছি, ডেজার্ট বার্ড, মরুভূমির পাখিরা ঘুরে বেড়াচ্ছে। মরুভূমির পাখি বলতে শকুনকে বলা হয় মরুভূমির পাখি। এই বস্তুটি বা এই দানবটি আসছে, এই পশুটি আসছে, আর এর মাথার উপরে মরুভূমির পাখি বা শকুন উড়ে উড়ে বেড়াচ্ছে। শকুন কিসের প্রতীক? শকুন হচ্ছে মৃত্যুর প্রতীক, মানে মানুষ মারা যাবে, শকুন তার, মানুষ বা পশু বা জন্তু যাই হোক মারা যাবে এবং শকুন তার মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবে। এই পশুটি আসছে আর তার মাথার উপরে শকুন উড়ে বেড়াচ্ছে, সিম্বলিক যে এই পশুটি তার সামনে যাকে পাবে তাকে ছিঁড়ে খেয়ে নেবে এবং সে খাওয়ার পরে যেটা অবশিষ্টাংশ পড়ে থাকবে শকুনগুলো সেই অবশিষ্টাংশটা খাবে। আমি ক্লিয়ার বলতে পারলাম? মানে এই বিষটা কেমন সিম্বল, এটা যে কোনো ক্রাইস্ট না। কবি কি অসাধারণ রেফারেন্স দিচ্ছে, কি একটা অসাধারণ সিম্বল তিনি ইউজ করছেন, যে এই বিষটা সে এগিয়ে যাচ্ছে, মাথার উপরে শকুন উড়ে বেড়াচ্ছে। তার মানে হলো এ তার সামনে যাকে পাবে তাকেই ধ্বংস করে দেবে, অবশিষ্টাংশ পড়ে থাকবে শকুনের দল, সেটা খাবলে খাবলে বা খুবলে খুবলে খাবে। দ্য ডার্কনেস ড্রপস এগেন, আর এইটা দেখার পরেই চতুর্দিকে অন্ধকার ঘনিয়ে এলো। এতক্ষণ আমি একটা উজ্জ্বল আলোর স্বপ্ন দেখছিলাম, আমার চতুর্দিকে ধীরে ধীরে অন্ধকার নেমে এলো। আমি বুঝতে পারলাম যে সেকেন্ড কামিংটা আমি দেখছি সেটা হয়তো যিশু খ্রিস্টের সেকেন্ড কামিং না। আত্মা, স্পিরিটাস মুন্ডি, স্পিরিট অফ দ্য ইউনিভার্স, বিশ্ব আত্মা সব থেকে শক্তিশালী, তারা আমাকে যেটা দেখাতে চাইছে সেটা হচ্ছে আমি যে সেকেন্ড কামিংটা আশা করছি এটা হয়তো বুক অফ রিভিলেশনের সেই সেকেন্ড কামিং নয়, এটা হয়তো ক্রাইস্ট না, এটা হয়তো অ্যান্টি ক্রাইস্ট। এটা কোনো আনন্দের কথা না, এটা একটা অ্যাপোক্যালিপটিক ভিশন অফ দ্য পোয়েট। অ্যাপোক্যালিপটিক ভিশন মানে হচ্ছে একটা ধ্বংসাত্মক চেতনা কবির মধ্যে ধীরে ধীরে জাগ্রত হচ্ছে। অ্যাপোক্যালিপটিক ভিশন মানে হচ্ছে সব কিছু ধ্বংস হয়ে গেছে, সেই রকম একটা চেতনা বা দৃষ্টি কবির মধ্যে ধীরে ধীরে জাগ্রত হচ্ছে। তারপরে দেখো, বাট নাও আই নো দ্যাট 20 centuries of stony sleep were vexed to nightmare by a rocking cradle. কিন্তু এবার আমি জানি যে 20 শতকের পাথুরে ঘুম একটা দোলনার ধাক্কায় ভেঙে গেছে। আমি এবার জানি এই বিষটা কী করে জাগলো, আমি এবার জানি এই বিষটা জাগলো 20 শতক। 20 শতক মানে হচ্ছে 2000 বছর। এইটা রেফারেন্স টু ক্রাইস্ট অ্যান্ড হিজ স্টোন, বারিয়াল স্টোন। ক্রাইস্ট, যীশুখ্রিস্ট মরে যাওয়ার পরে তার যে সমাধি, তার উপরে একটা বারিয়াল স্টোন, একটা বড় পাথর দিয়ে সেই সমাধিটাকে ঢেকে রাখা হয়েছিল, কারণ তার ভক্তরা বিশ্বাস করেছিল যে 2000 বছর পরে যীশুখ্রিস্ট, যেটা বললাম, এটা আবার সেকেন্ড কামিং না, এটা হচ্ছে রেজারেকশনের গল্প। যীশুখ্রিস্টের পুনর্জন্ম হবে এবং যীশুখ্রিস্ট সেই
পাথর, সেকেন্ড কামিংও বলতে পারো, মানে যীশুখ্রিস্টের জন্ম হবে কি না সে তো আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক, যীশুখ্রিস্ট আবার এই পৃথিবীতে সেই পাথরটিকে, সেই গুহামুখ থেকে পাথরটি সরিয়ে যীশু আবার পৃথিবীতে ফিরে আসবে। এবং আমি জানি, কবি বলছেন, আমি জানি যে 20,000 বছর মানে দেখো 2000 বছর, 20,000 বছরের পাথুরে ঘুম ভেঙে তুমি এই যে স্ফিংস, এই ফিংসও যেন 20,000 বছর মানে 2000 বছর ধরে যেন ফিংস যেন ক্রাইস্ট, আবার রেফারেন্স বোঝো, ফিংস যেন ক্রাইস্ট, ফিংস যেন যিশু, কিন্তু এর ঠিক যিশু নয়, হচ্ছে অ্যান্টি ক্রাইস্ট। যিশুর যেটা খারাপ রূপ, খারাপ অবতার, সেই অবতারটির আজকে ঘুম ভাঙলো কিসে? রেফারেন্সটা বোঝো, 20,000 বছরের ঘুম আজকে এই পশুটির ভেঙেছে। এই পশুটা আমরা এখন দেখছি, এটা ক্রাইস্ট না, এটা অ্যান্টি ক্রাইস্ট। কিন্তু অ্যান্টি ক্রাইস্ট ঘুমিয়েছিল, তার এই ঘুমটা ভাঙলো কিসে? 20,000 বছর ধরে এ একটা পাথরের স্থপত্য হয়েই পড়েছিল, ঘুমিয়েছিল। কিন্তু আজকে এই রক্তপাত, এই সভ্যতার ধ্বংস, এই যে টার্ময়েল, এই যে ডিসকর্ডেন্স, এই গোটা পৃথিবী জুড়ে এই যে তছনছ একটা ব্যাপার, একে অন্যকে মানছে না, এই যে ললেসনেস, এটার যে কম্পন, এই যে দোলনাতে যে কম্পন, সেই কম্পন এই বিস্টকে জাগিয়ে দিয়েছে। And what rough beast, it's our come round at last, swatches towards Bethlehem to be born. আর কোন সে ভয়ানক বিভৎস জন্তু যার সময় এসেছে অবশেষে, আমরা দেখছি সে অলস পদক্ষেপে এগিয়ে যাচ্ছে বেথলেহেমের দিকে নতুনভাবে জন্ম নেবে বলে। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, আর কোন সে ভয়ানক বা কোন সে আগলি লুকিং মানে বিভৎস জন্তু, ইটস আওয়ার কাম, এর সময় এসেছে। কোন সে জন্তুর আজকে জন্ম হলো? এ তো ক্রাইস্ট না, এটা কে জন্ম নিল? কে সেই জন্তু যে জন্ম নিল, যাকে আমরা দেখছি সে আগলি, তার মধ্যে কোনো প্রেম ভালোবাসা নাই, সে কুৎসিত দর্শন। আর ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, এর যেন অবশেষে সময় এসেছে। দীর্ঘদিন ধরে সে ঘুমিয়েছিল, আজকে ঘুম ভেঙে তার খিদে পেয়েছে, সে আজকে নর মাংস খাবে, রক্ত খাবে। কারণ কি? কারণ স্লাউচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন, এই অলস পদক্ষেপে এগিয়ে যাচ্ছে জন্ম নিতে বেথলেহেমে। বেথলেহেমে জন্ম নিতে কে নিয়েছিল? আমরা জানি বেথলেহেমে জন্ম নিয়েছিল ঈশ্বরের সন্তান যিশু, জেসাস ক্রাইস্ট। তিনি জন্ম নিয়েছিলেন মানবতার উন্নয়ন কল্পে। আর এই যে বিস্ট, এও কিন্তু ধীরে ধীরে বেথলেহেমের দিকেই যাচ্ছে। এখানে একটা অসাধারণ মানে প্রফেটিক ভিশন আছে, যেটা আমি পরে আলোচনা করছি। এই বিস্টটা, এই স্ফিংসটা ধীরে ধীরে বেথলেহেমের দিকে যাচ্ছে, সেখানে সে যেন জন্ম নেবে। বেথলেহেমেতে স্ফিংস জন্ম নেবে, ব্যাপারটা কি? এটাকে বলা হয় প্রফেটিক ভিশন অফ আ পোয়েট। প্রত্যেকটা কবির একটা অসাধারণ দৃষ্টিভঙ্গি থাকে, অন্তর্ভেদী দৃষ্টিভঙ্গি। যে মানে এই সেকেন্ড কামিংটা যার হচ্ছে, সে কোনো সাদামাটা জিনিসের হচ্ছে না। ইভেন এটা কোনো যিশুরও সেকেন্ড কামিং না, এটা একটা অ্যান্টি ক্রাইস্টের সেকেন্ড কামিং, যার মাধ্যমে পৃথিবী আরও রসাতলে যাবে। ক্রাইস্ট না। পৃথিবীর এই ধ্বংস দেখে আমি ভাবছি যে এবারে বোধহয় সময় এসেছে, পৃথিবীর পাপের ঘরা পূর্ণ হয়েছে, বোধহয় সময় এসেছে এবার কেউ একজন আসছে, তিনি বোধহয় আসছেন যিনি মানবের উন্নতি করবেন। মানে যিশু বোধহয় আবার তিনি ফিরে আসছেন, মানবের উন্নতি করবেন, এটা আমি ভেবেছিলাম। কিন্তু দুঃখের ব্যাপার, আমাকে বিশ্ব আত্মা যে সংকেত পাঠালো, সেই সংকেত আমাকে বলছে এটা কোনো ভগবানের সন্তানের আগমন না, এটা আগমন একটা বিস্টের, একটা ভয়ানক বিভৎস দর্শন জন্তুর, যে জন্তু তার সামনে পড়ে থাকা সব কিছুকে আরও ধ্বংস করে দেবে। মানে যা আছে, যুদ্ধের মাধ্যমে যেটুকু বেঁচে আছে, মানে যুদ্ধের পরে যেটুকু বেঁচে আছে, এ যেন বাকিটুকুকেও ধ্বংস করে দেবে। এই যে অবতার জন্ম নিতে যাচ্ছে, আমি যেটা আমি ভাবছি, যে অবতার জন্ম নিতে যাচ্ছে যদি অ্যান্টি ক্রাইস্ট হয়, তাহলে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সব থেকে বড় মজা এই যে লাস্টের লাইন, যে এ বেথলেহেমে যিশুখ্রিস্টের জন্মস্থানে জন্ম নিতে যাচ্ছে, তার মানে অ্যান্টি ক্রাইস্ট
ক্রাইস্টের জায়গাতে অ্যান্টিক্রাইস্ট জন্ম নিতে যাচ্ছে। প্রফেটিক ভিশন এই কারণে বললাম, এই কবিতাটা লেখার ঠিক 20 বছর পরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়। কিছু ক্রিটিক বলেছেন যে এই জায়গাটার মাধ্যমে ইয়েটস যেন বলতে চেয়েছেন যে ভবিষ্যতে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর উপরে আরও অনেক বেশি অপারেশন আসবে, আরও অনেক খারাপ সময় ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে যেতে হবে, এবং তার মধ্যে অবশ্যই ইসরায়েল, বেথেলহেম মানে যীশুখ্রিস্টের যেখানে জন্ম সেই ইসরায়েল, তার উপরে অনেক অপারেশন আসবে। এবং সবথেকে বড় কথা, ঠিক এই ঘটনার 20 বছর পরে 1939 সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়, এবং যেখানে আমরা দেখি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তার যে প্রধান যিনি মানে এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ঘটানোর যিনি প্রধান রূপকার অ্যাডলফ হিটলার, তিনি একজন মানে খ্রিস্ট ধর্ম বিরোধী, এবং তার প্রধান কাজই ছিল ইহুদিদের মানে যারা খ্রিস্টান তাদের সেই ইহুদিদেরকে ধ্বংস করা। এবং এ যেন ঠিক সেই কথাটাকেই তুলে ধরেছে যে আরও আমি একটা দেখছি আরও একটা খারাপ সময় আসছে, যে খারাপ সময় ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের থেকেও একটা খারাপ সময় আসছে, এবং একটা বিস্টের জন্ম হচ্ছে, যে বিস্ট ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে, সে বেথেলহেমের দিকে যাচ্ছে, বেথেলহেমে গিয়ে জন্ম নেবে, সে যেন বেথেলহেমকে ছাড়খাড় করে দেবে। এবং আমরা দেখছি 20 বছর পরে তাই ঘটছে। যদিও 20 বছর পরের ঘটনা তিনি তখন দেখে লেখেননি, কিন্তু কিছু তো তিনি একটা নিশ্চয়ই ফিল করেছিলেন, এবং সেটা নিয়ে তিনি পরবর্তী ক্ষেত্রে চিঠিতে বলেওছেন যে আমার মনের মধ্যে একটা অনুরণন হয়েছিল যে আরও কোনো বড় বাজে ঘটনা হয়তো হতে পারে। সেটারই একটা প্রতিচ্ছবি এই কবিতা। এবং আমরা দেখছি 20 বছর পরে অ্যাডলফ হিটলারের দ্বারা ইহুদিদের ধ্বংস সাধন হচ্ছে, এবং সেই বেথেলহেম যে প্যালেস্টাইন সেই জায়গাতে ইসরায়েল, সেই জায়গাতে এই ঘটনাটা সবথেকে নাক্কারজনক ভূমিকায় দেখা দিচ্ছে। কাজেই বুঝতে পারছি দ্য সেকেন্ড কামিং ইজ নট অ্যাট অল অ্যাবাউট সেকেন্ড কামিং অফ দ্য ক্রাইস্ট, দ্য সেকেন্ড কামিং ইজ নট অ্যাট অল দ্য স্যালভেশন অফ ম্যানকাইন্ড, রাদার দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাকচুয়ালি a destruction of mankind, the second coming of antichrist। একটা এমন জিনিস আসতে যাচ্ছে যা এই পৃথিবীকে আরও ধ্বংস করে দেবে। কাজে সেকেন্ড কামিংটা কোনো মানুষের উন্নতির কথা, মানুষের প্রেম শান্তি ভালোবাসার কথা, সেকেন্ড কামিং অফ ক্রাইস্টের কথা বলে না। এই কবিতাটা আরও একটা ডিসকর্ডেন্ট ওয়ার্ল্ডের দিকে আমাদেরকে নিয়ে যায়, আরও একটা ব্যারেন ওয়ার্ল্ডের দিকে আমাদেরকে নিয়ে যায়, যেখানে পৃথিবীতে আমরা দেখছি আরও পৃথিবীর জন্য আরও অনেক যন্ত্রণা, আরও দুঃখ, আরও কষ্ট লুকিয়ে রয়েছে। এটা হলো দ্য সেকেন্ড কামিং কবিতাটার বেসিক থিম। তাহলে এই যে দ্য সেকেন্ড কামিং, দ্য টাইটেল ইজ আয়রনিক। এই আয়রনিক কেন? ইট ডাজ নট নেসেসারিলি সেলিব্রেট আ ডিভাইন প্রভিডেন্স। সেকেন্ড কামিং অফ ক্রাইস্ট, ডিভাইন প্রভিডেন্স, ভগবানরাই যেন সেটা নির্দেশ করেছিল যে ক্রাইস্টের পুনঃ আগমন ঘটবে। বাট দিস ইজ নট দ্য সেকেন্ড কামিং অফ ক্রাইস্ট, অ্যাকচুয়ালি দিস ইজ দ্য অ্যারাইভেল অফ দ্য হারবিঞ্জার অফ ডেথ। এটা যেন সেই তারই আগমন যে পৃথিবীতে আরও বেশি মৃত্যুকে নিয়ে আসবে। সো দ্য টাইটেল ইজ ভেরি মাচ আয়রনিক। যাই হোক, কবিতাটার আরও অনেক স্তর আছে, কিন্তু এইটুকুই তোমাদের জন্য যথেষ্ট। সেকেন্ড কামিং কবিতার একটু সাম আপ করে দিই। This is not at all the second coming of Christ. This poem reflects on the disillusionment and anxieties of the modern world. এই কবিতা এই আধুনিক সভ্যতার প্রতি কবির যে দৃষ্টিভঙ্গি, মানে আধুনিক সভ্যতা মানুষের মধ্যে যে প্রেম প্রীতি মায়া মমতা সমস্ত বন্ধনকে নষ্ট করে দিচ্ছে, সেটা যেন খুব সুন্দরভাবে এই কবিতার মাধ্যমে কবি প্রেজেন্ট করেছে। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ব্রেকিং ডাউন অফ ট্র্যাডিশনাল ওয়ার্ল্ড অর্ডার। যে ওয়ার্ল্ড অর্ডারটা চলে আসছে সেই ট্র্যাডিশনাল ওয়ার্ল্ড অর্ডারের ব্রেকডাউন হওয়া, এবং দ্য রাইজ অফ দ্য অ্যান্টিক্রাইস্ট টু ডিস্ট্রয় অল সিভিলাইজেশন। অ্যান্টিক্রাইস্টের জন্ম সমস্ত সভ্যতাকে ধ্বংস করার জন্য। সেকেন্ড কামিং এই কবিতাটির এটাকেই আমরা সাম আপ বলে ধরতে পারি। ওকে, সেকেন্ড কামিং কবিতাটা আমরা পড়লাম, কবিতাটার বঙ্গানুবাদ করলাম, যেভাবে পড়লে আমাদের এমসিকিউ করতে সুবিধা হবে সেভাবে পড়লাম। আমি যতটা সম্ভব সহজভাবে তোমাদেরকে দ্য সেকেন্ড কামিংটা বোঝাবার চেষ্টা করলাম।
কিন্তু সহজভাবে বোঝাবো বললে এই কবিতাটা খুব একটা সহজ নয়। এর মধ্যে বিভিন্ন সিম্বলিক ওভারটোনস আছে, বিভিন্ন বিবলিক্যাল রেফারেন্স আছে, মানে আনতে চাই না বললেও আনতে হয়, কারণ সমস্ত কিছু বাদ দিলে তো কবিতাটার কোনো মানেই থাকে না। কাজে সেইগুলোকে না বললে, আর এটা এমন একটা কবিতা সারা জীবনের সঙ্গী, এই কবিতাটা তোমাদেরকে 11-এই ছেড়ে যাবে না, সারা জীবন সঙ্গী হয়ে থাকবে। কাজেই এরকম একটা অসাধারণ কবিতাকে একটু ভালো করে বুঝতেই হয়। আমি চেষ্টা করলাম সোজাভাবেই বোঝাতে, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা কিছু হয়নি। এরপরেও যদি কোথাও অসুবিধা থাকে আমাকে উইদাউট এনি হেজিটেশন আমাকে জানিও। নেক্সট দিন যে এমসিকিউ যেদিনকে করব সেদিনকে দরকার হলে সেই সমস্ত যেসব জায়গায় তোমাদের অসুবিধা থাকবে সেগুলোকে নিয়ে আরেকবার আলোচনা করে নেব। ওকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে দ্য সেকেন্ড কামিংয়ের এমসিকিউ নিয়ে।